আমাদের দোষর হিসেবে চিহ্নিত তারা বলতে পারেন, এটা তো গায়ের জোরের কথা। সমর্থকরা কোনো দোষ করেনি। এই দেশে নির্বাচন হয়েছে, নির্বাচনের পরে যারা নির্বাচিত হয়েছে আমরা ফেল করেছি, যারা নেতৃত্বে ছিলেন তারা ফেল করেছে। অন্যায় করলে নেতৃত্বে করেছে, জনগণ করেনি, ভোটাররা করেনি। নির্বাচন কমিশন সম্পর্কে আমি এখন কিছু বলতে চাই না, বিকজ আই হ্যাভ গট লট অফ রিজার্ভেশন, লট অফ এখানে অনেক কিছু বলার আছে। চর্চার আলাপে আজকের আমাদের অতিথি সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। মহোদয়, শুরু করি নির্বাচন দিয়েই। প্রথমে আপনাকে ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। আচ্ছা, আমরা ধন্যবাদ নিলাম এবং চর্চা আপনাদের শুভকামনা শুভেচ্ছা পাবে আশা করি সবসময়। চর্চা একটা মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। আমরা চাচ্ছি যে এখানে সত্যিকার জ্ঞানের চর্চা, রাজনীতির চর্চা, যুক্তির চর্চা হোক। আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, আপনার ব্যক্তিগত জীবন দিয়ে শুরু করি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, তারপর বিদেশে পড়তে গেলেন, সেখানেও শিক্ষকতা করছেন, বারেট ল করেছেন। রাজনীতিতে আসলেন কীভাবে, কেন? আমি ছোটকাল থেকেই রাজনীতি করতে চেয়েছিলাম। আমার পরিবারের একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে। আমার নানা ডক্টর সানাউল্লাহ, উনিও ব্যারিস্টার ছিলেন। উনি এমএলএ ছিলেন তদানীন্তন, মানে পাকিস্তানের আগে, ভারতে, অবিভক্ত বাংলায়। এবং আমার আমার বাবার মামা খান বাহাদুর ফরিদ আহমদ চৌধুরী, তিনিও এমএলএ ছিলেন। আমার আব্বার বাবা, তিনি এমএলএ ছিলেন না, কিন্তু উনি নির্বাচনও করেছেন, কিন্তু ওই লোকাল গভর্নমেন্টে হি ওয়াজ ভেরি অ্যাক্টিভ। উনি তখন জনসেবার জন্য প্রায় 19টা গোল্ড মেডেল পেয়েছিলেন। আমাদের এলাকার যেই রাস্তাঘাট এগুলোর উন্নয়নের জন্য তিনি আমি আমার বাবাকে খুব অল্প বয়সে হারিয়েছি, 10 বছর বয়সে। বাট আমি আমার পারিবারিক যেই ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা আমাকে ইনফ্লুয়েন্স করেছে। আমি সবসময় রাজনীতি করব, এটাই আমার। আপনার রাজনীতি শুরু হলো বিএনপি থেকে? আমার রাজনীতি শুরু হয়েছে বিএনপি থেকে। তারপর আপনি জাতীয় পার্টি, তারপর জাতীয় পার্টি নানা ভাঙ্গা করার মধ্য দিয়ে একাংশের সভাপতি আপনি, এবং সম্প্রতি জাতীয় গণতান্ত্রিক জোট নামে একটি জোট গঠন করেছেন এবং তার নেতৃত্ব দিচ্ছেন। জি। এটা কি নির্বাচনকে সামনে রেখেই? না, এটা আমি আপনাকে বলি, নির্বাচনের সামনে মানে আগেই জোটটা হয়েছে। তবে জোটটা করার পেছনে দুটো উদ্দেশ্য। একটা উদ্দেশ্য হচ্ছে যে নির্বাচন, আরেকটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে একটা নতুন স্রোতধারা সৃষ্টি করা। কারণ 5ই আগস্টের পরে আপনার আওয়ামী লীগের যেই বর্তমান অবস্থা, এরা তাদের কার্যক্রম বন্ধ হয়েছে, নিষিদ্ধ হয়েছে, এবং যারা নেতা ছিল সকলেই প্রায় দেশের বাইরে অথবা জেলে। সুতরাং এই যে একটা বিরাট একটা অংশ আমাদের দেশের যারা আওয়ামী লীগ করতেন, তাদের জন্য একটা অল্টারনেটিভ পলিটিক্স তৈরি করার একটা সুযোগ আছে বলে মনে করি। এবং আমরা এই জোটের একটা ব্রড বেস প্ল্যাটফর্ম তৈরি করা, সেটা হচ্ছে যে বাংলাদেশের জাতীয়তাবাদ, তারপরে মুক্তিযুদ্ধের চেতনা, জুলাই আন্দোলনের চেতনা। এগুলো কিন্তু সাংঘর্ষিক না। জুলাই আন্দোলন এবং মুক্তিযুদ্ধ এটা কিন্তু অনেকে সাংঘর্ষিক মনে করেন, এবং অনেকে সেইভাবে কথাও বলেছেন যে মুক্তিযুদ্ধের দরকার নেই। কিন্তু মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল বৈষম্য দিয়ে, বৈষম্য বিটুইন ইস্ট পাকিস্তান এবং ওয়েস্ট পাকিস্তানের বৈষম্য দিয়ে। সেখানেও কিন্তু মানুষের অর্থনৈতিক যাতে উন্নতি হয় সেটার জন্যই কিন্তু এই আন্দোলনটা হয়েছিল, এই মুক্তিযুদ্ধ হয়েছিল। সুতরাং সেখানেও বৈষম্য ছিল, এখানেও বৈষম্য। অবশ্য ইনিশিয়ালি যেটা আরম্ভ হয় সেটা কোটা বিরোধী আন্দোলন দিয়ে, বাট পরে এটাকে বৈষম্য বিরোধী আন্দোলনে রূপান্তরিত করা হয়েছে। সুতরাং আমরা এটাকেও নিচ্ছি বহুদলীয় গণতন্ত্রী উদারপন্থী
একটা গণতন্ত্রে আমরা বিশ্বাস করি এবং আর বিভিন্ন ধর্মের প্রতি সম্প্রীতি এটাও আছে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে ধর্মীয় অনুভূতি, যে আমাদের ইসলামিক যে মূল্যবোধগুলো আছে সেগুলোকে একত্র করতে একটা বড় প্ল্যাটফর্ম তৈরি করা। এই প্ল্যাটফর্মে আজকে হয়তো এই নির্বাচনে এটার ইম্প্যাক্ট কতটুকু হবে আমি জানি না। আমরা তারপরে আশা করব কিছুটা ইম্প্যাক্ট হয়তো আমরা করতে পারবো। তবে আমরা মনে করি ইন দ্য লং রান আমাদের সেখানে হয়তো একটা অল্টারনেটিভ টু জামাত এবং বিএনপির একটা অল্টারনেটিভ প্ল্যাটফর্ম হয়তো আমরা তৈরি করতে পারব। আপনার বিকল্প প্ল্যাটফর্ম তৈরি করতে চাইছেন, কিন্তু আপনাদের মূল্যবোধ বা আদর্শের যা বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলছেন, আবার বিএনপিও তো বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি করে। তাহলে এই বিকল্প এটার মধ্যে দুটো জিনিস আছে। বিকল্প একটা জিনিস হচ্ছে যে আমরা অনেকে অনেক কিছু বলি, কিন্তু সেটা কতটুকু করি সেটাও প্রশ্ন আছে। আপনি দেখেন আমাদের জাতীয় পার্টি, এটার মেইন শরিক দল হচ্ছে জাতীয় পার্টি, এই জোটের জাতীয় পার্টি আপনার যেই আজকে রিফর্মের কথা যেটা বলছে, সংস্কারের কথা যেটা বলছে, সেই সংস্কারগুলো কিন্তু অনেক কিছুই জাতীয় পার্টি শুরু করেছিল। আজকে এই আপনার প্রশাসনকে জনগণের কাছে নিয়ে যাওয়া, এটা কিন্তু উপজেলা পদ্ধতির মাধ্যমে গেছে এবং এটার উপকারিতা আমি দুটো জিনিস দিয়ে দেখাবো। আপনার কোভিডের সময় আমাদের এখানে সবচেয়ে ভালো ভ্যাকসিনেশন প্রোগ্রাম আশেপাশে না পৃথিবীতে, ইট ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট ভ্যাকসিনেশন প্রোগ্রাম 18 কোটি মানুষের। অন্যান্য দেশে এত অল্প জনসংখ্যার মধ্যেও তারা কিন্তু করতে পারেনি, সেখানে বাংলাদেশ করতে পেরেছে বিকজ অফ আজকের এই আপনার উপজেলা পদ্ধতির কারণে। সেই নেতৃত্ব কি তৎকালীন সরকারকে দেবেন না? মানে সেই ডেফিনেটলি দে হ্যাভ ইউজড ইট, সেটা ডেফিনেটলি আমি কারো যে ভালো কাজ যিনি করেছেন তার থেকে আমি কোনো কিছু নিতে চাই না, কিন্তু এটা সম্ভব হয়েছে সেই সিস্টেমটা ইন প্লেস ছিল বলে, এবং সেটাই করা হয়েছে। আজকে বাংলাদেশের যে কোনো প্রত্যন্ত অঞ্চলে যান, আপনি গাড়ি নিয়ে যে কোনো গ্রামে যেতে পারবেন। সেটা কিভাবে হয়েছে? সেটা হয়েছে, দেখেন এরশাদ সাহেব যখন ক্ষমতা আসলেন, তিনি আসলেই যে গ্রামের কথা, রুরাল ইকোনমির কথা চিন্তা করেছেন, সেটা তিনি উপলব্ধি করলেন যে রোডস অ্যান্ড হাইওয়েজ তখন আমাদের রাস্তাঘাট করত। এই রোডস অ্যান্ড হাইওয়েজ তাদের কনসেন্ট্রেশন ছিল ওই বড় বড় রাস্তাগুলো ওই জেলা পর্যায়ের, এবং গ্রামীণ যোগাযোগের সেরকম উন্নয়ন হতো না। সেই জন্য তিনি একটা এলজিইডি একটা আলাদা ডিপার্টমেন্টে করলেন, লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। তার কারণে আজকে আপনি দেখেন প্রত্যেক জায়গায় আপনার রাস্তাঘাট হয়েছে। আমাদের সময় তখনকার প্রেক্ষাপটে ইলেকট্রিসিটি প্রোডাকশন বলেন, আপনার আজকে জনগণ অল্প পয়সায় ওষুধ খাচ্ছে, এটা আমাদের ওষুধ নীতির কারণে। আপনি এরকম যদি প্রত্যেকটা জিনিসে যান, দেখবেন আমাদের একটা হাত আছে। মেয়েদের আজকে যে কোনো স্কুলে যান গ্রামীণ, সেখানে দেখবেন 60% উপরে হচ্ছে মেয়ে, 40% ছেলে, এবং এটাও করা হয়েছে বিনা বেতনে আপনার মেয়েদের জন্য শিক্ষা ব্যবস্থা করাতে। এটা হ্যাঁ, পরে এগুলোর প্রসার ঘটেছে, এখানে তো থেমে নেই, বাট জিনিসটা ফাউন্ডেশন যেটা, সেটা কিন্তু তখন হয়েছে। এবং আপনারা দেখেছেন, আমি আরেকটা এক্সাম্পল দিই, আপনার ঢাকা শহরে বন্যাবাদ পশ্চিম দিকে আমরা যতটুকু করে এসছি, ওইটার পরে আজকে আমরা চলে গেছি ক্ষমতা থেকে 90-তে, 25 বছর হয়ে গেছে, আর 1 ইঞ্চি সেই বাঁধ বাড়েনি। তার অর্থ এই না যে অন্যান্য ক্ষেত্রে উন্নয়ন হয়নি, সেটা আমি বলবো না, আমি জাস্ট কিছু বেসিক। এবং এইটার কারণে আমি মনে করি আজকে এইসব জিনিস আমরা জনগণের কাছে তুলে ধরতে পারিনি। 30 বছর এরশাদ সাহেব কিন্তু রাজনীতি ওনাকে করতে দেওয়া হয়নি, ওনাকে জেল এটা ওটা ভয় ভীতির মধ্যে রেখে উনি রাজনীতি করেছেন এবং করতে পারেননি। আমরা আশা করছি ভবিষ্যতে একটা উন্মুক্ত পরিবেশ হবে বলে এখনও আশা করছি। সেই পরিবেশে আমি মনে করি আমাদের এই অ্যাচিভমেন্টগুলো যদি নিয়ে যেতে পারি, তাহলে আরেকটা জিনিস আমি আপনাকে বলি, ব্যাংক
আমাদের সময় দেওয়া হয়েছে, প্রাইভেট সেক্টরে ব্যাংক আমরা দিয়েছে, ইন্স্যুরেন্স কোম্পানি আমরা দিয়েছে, কিন্তু একটা ইন্স্যুরেন্স কোম্পানি একটা ব্যাংক আমাদের নামে নাই। কিন্তু অন্যান্য সময় যখন দেওয়া হয়েছে, আপনি আওয়ামী লীগের সময়, বিএনপির সময় ব্যাংকগুলো কাদের দেওয়া হয়েছে? তাদের দলীয় লোকদের ব্যাংকগুলো দেওয়া হয়েছে। আজকে আমাদের উইকনেস কোথায়? আমাদের উইকনেস, উই ডোন্ট হ্যাভ দ্য ফাইন্যান্সিয়াল সোর্স। জাতীয় পার্টি ভাঙ্গা করার শেষ কবে? না, ভাঙা করে আমরা আশা করছি ভেঙেছে, অনেকবারই ভেঙেছে, বাট মূল পার্টি আসলে ভাঙেনি। এবং এখন যে ভাঙাটা আমাদের সাথে জি এম কাদের সাহেবের সাথে, সেটাও একটা আদর্শিক কারণে ভেঙেছে। এটা এমন যে আমাদের এটা নেতৃত্বের কারণে না। নেতৃত্বের কারণে না, এটা আদর্শিক কারণে। আমাদের যেই গঠনতন্ত্র আছে সেখানে একটি ধারা আছে যেখানে ওই ধারার বলে চেয়ারম্যান ক্যান চেঞ্জ দ্য এন্টায়ার কনস্টিটিউশন অ্যান্ড ক্যান expel anyone without any reason, without giving any cause. এবং যে কোনো লোককে যে কোনো জায়গায় বসাতেও পারে। তো ওনাকে বলা হয়েছিল এটা বদলাবার জন্য। আমরা বলেছিলাম যে এটা বদলান। আরেকটা জিনিস হচ্ছে যে ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সি। আমার কথা হচ্ছে, আপনি গণতন্ত্র বলবো অন্য জায়গায় দেশে, আর আমার নিজের পার্টির মধ্যে গণতন্ত্র থাকবে না, আমার পার্টির মধ্যে ইয়ে হবে, পারিবারিক তন্ত্র হবে, এগুলো আমরা এখান থেকে বের হতে চাই। কারণ 5ই আগস্টের পরে যেভাবেই হোক এই মুভমেন্টটা হয়েছে, একটা নাড়া দিয়েছে আমাদের সকলের মধ্যে যে দেশ এভাবে চলতে পারে না। আমি যেদিন আমাদের সম্মেলন হয়, জাতীয় পার্টির সম্মেলন, এবং সেদিন মোর্চা যেদিন আমরা জোট গঠন করি, সেদিনও আমি ক্ষমা চেয়েছি বিকজ উই মেড মিস্টেকস। আমরা কিন্তু আজকে 54 বছর ধরে আমরা গণতন্ত্রের কথা, গণতন্ত্রের প্রধান স্তম্ভ হচ্ছে কিন্তু নির্বাচন। নির্বাচন এনশিওরস অ্যাকাউন্টেবিলিটি বলে কোনো জিনিস আর নাই। অ্যাকাউন্টেবিলিটি হচ্ছে একটাই, যে আপনি ভালো কাজ করলে লোকে আপনাকে ভোট দিয়ে আবার আপনাকে আনবে। সেই ভোট দেওয়াটা যদি নিরপেক্ষ না হয়, তাহলে কিন্তু সেটা যদি অ্যাকসেপ্টেবল না হয়, সেটা যদি ট্রান্সপারেন্ট না হয়, তাহলে কিন্তু সেই নির্বাচনের কোনো অর্থ থাকে না। 24 গণ অভ্যুত্থানের আগে কি আপনারা আপনাদের এই উপলব্ধি হয়নি? না, উপলব্ধি হয়েও করতে পারা যায়নি। যখন এই নির্বাচন, আমাদের দেশের নির্বাচনের কোনো ইতিহাস দেখেন, 79-এ আপনি দেখেন নির্বাচন হয়েছে। 79-এর নির্বাচনটা কিন্তু আমি বলবো যেটা জিয়া রহমান সাহেবের আন্ডারে হয়েছিল, সেটা অন্তত আমার দেখা, এটা আমার প্রথম নির্বাচন ছিল, আমার দেখা আমি মনে করি ওটা একটা সুষ্ঠু নির্বাচন ছিল। কিন্তু তারপর থেকে কী হয়েছে, এক পার্টি নির্বাচনে এসছে, আরেক পার্টি নির্বাচনে আসবে। নির্বাচনে যদি রাজনৈতিক দলগুলো, যে জন্য আমরা এখনও বিশ্বাস করি যে ইনক্লুসিভ ইলেকশন যদি না হয়, তাহলে কিন্তু গণতান্ত্রিক ভিত্তি যেটা আমরা বলি, এবং গণতন্ত্রকে যদি সত্যিকার অর্থে আমরা বিশ্বাস করি, তাহলে ইনক্লুসিভ ইলেকশনের দরকার আছে। উই হ্যাভ টু ক্রিয়েট দ্যাট সিচুয়েশন। কিন্তু ইনক্লুসিভ ইলেকশন করতে গেলে তো হবে না। আপনি যদি এখন বলেন যে আমার দাবি না মানলে আমি ইলেকশনে যাব না, আমার এটা না করলে আমি ইলেকশনে যাব না, তাহলে কিন্তু ইনক্লুসিভ ইলেকশন হচ্ছে না। এবং এগুলোই হয়েছে বারবার। 3টে ইলেকশন ছাড়া, আমি বলবো পোস্ট 90 অর পোস্ট 90 না, ইভেন পোস্ট 79, আমি যে ইলেকশনগুলো হয়েছে, প্রত্যেকটা ইলেকশনের মধ্যে মাত্র 4টে ইলেকশন, তার মধ্যে একটা যেটা ওই 2008-এর, সেটা তো এক্স্যাক্টলি কেয়ারটেকার বলা যাবে না, ইট কন্টিনিউড ফর প্রায় 2 বছরের বেশি। আর 3টে ইলেকশন 91, 96, 2001, এই 3টে ইলেকশন কিন্তু একটা অ্যাকসেপ্টেবল ইলেকশন হয়েছে বলে আমি মনে করি। আর সবচেয়ে বড় জিনিস ছিল যে প্রশ্নটা আমি বর্তমান যেই ইন্টারিম গভর্নমেন্ট আছে, অন্তর্বর্তীকালীন যে সরকার, তার কাছে যে প্রশ্নটা আমি ছড়িয়ে দিয়েছে, সেটা হচ্ছে যে এই 3টে ইন্টারিম গভর্নমেন্ট, তারা ক্ষমতায় এসেছেন মাত্র 3 মাসের জন্য। সেই 3 মাসের মধ্যে তারা একটি দলীয় সরকারকে নির্দলীয় সরকারে পরিণত করতে পেরেছিলেন। অ্যাটলিস্ট মানুষ বিশ্বাস করেছে যে এই নির্দলীয় সরকারের উপর আমরা আস্থা রাখতে পারি। এবং কেবল সেটা করেননি,
যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনকেও একটা গ্রহণযোগ্য নির্বাচনে পরিণত করতে পেরেছিলেন। তো আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা এতদিন ক্ষমতায় থাকার পরে তারপরেও কেন মানুষের মধ্যে বিশ্বাস নেই যে নির্বাচন হবে, অথবা নির্বাচন হলে সুষ্ঠু নির্বাচন হবে? এই বিশ্বাসটা কিন্তু মানুষের মধ্যে এখনো আপনারা সৃষ্টি করতে পারেন। ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচন কি অন্তর্ভুক্তিমূলক হবে, ইনক্লুসিভ হবে? আমার তো মনে হয় না ইনক্লুসিভ হবে। ইনক্লুসিভ হবে এই জন্য বলছি, আমি কোনো দলকে ডেফিনেটলি, একটা দল যদি অন্যায় করে, তারা যদি দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করে থাকে, তারা যদি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে জড়িয়ে পড়ে, ডেফিনেটলি তাদের বাদে। কিন্তু সেই বাদ দেওয়াটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে হতে হবে, আইনি প্রক্রিয়া। আপনার এক্সিকিউটিভ অর্ডারে যদি আপনি একটা দল বন্ধ করেন, দ্যাট উইল সেট এ ভেরি ব্যাড প্রেসিডেন্স ফর ফিউচার। এটা কিন্তু খুবই খারাপ হবে। সেই জন্য আমি মনে করি, এখনও মনে করি যে ইনক্লুসিভ ইলেকশনের দরকার আছে। আর সবচেয়ে বড় কথা, ইনক্লুসিভ ইলেকশনের চেয়ে আজকে যেটা বড় প্রশ্ন দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে এই নির্বাচনটা নিরপেক্ষ হবে কিনা, এই নির্বাচনটা গ্রহণযোগ্য হবে কিনা, এই নির্বাচনটা স্বচ্ছ হবে কিনা, এবং সর্বোপরি এই নির্বাচনে যে ব্যালট, আগে যেটা হতো ব্যালট স্টাফিং, ব্যালট বক্স নিয়ে যাওয়া, তারপরে হানাহানি, রক্তারক্তি, এগুলো থাকবে কিনা, এটা হচ্ছে আজকে বিরাট প্রশ্ন। এবং আমি যেটা মনে করি যে বর্তমান যে ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলার যে পরিস্থিতি বর্তমানে, এই আইন শৃঙ্খলার পরিস্থিতিতে আমার মনে হয় না নির্বাচন যেভাবে মনে করা হচ্ছে। প্রধান উপদেষ্টা বলেছেন যে এটা একটা ফেস্টিভ ইলেকশন হবে। আমি আশা করি তিনি সঠিক হন, আমি ভুল প্রমাণিত হই, সেটা আমি আশা করি, তবে আমার মনে হয় না সেটা হবে। আপনারা 5 আগস্টের বা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করার কথা বলছেন, কিন্তু 5 আগস্টে যারা নেতৃত্ব দিয়েছেন এবং অন্যান্য রাজনৈতিক দলও আপনাদের স্বৈরাচারের দোসর হিসেবে চিহ্নিত করে। না, আমাদের দোসর হিসেবে চিহ্নিত তারা বলতে পারেন, এটা তো গায়ের জোরের কথা। আমি আপনাকে বলি যে আমাদেরকে দোসর বলে যে আমরা নির্বাচন করেছি, নির্বাচন করাতে আওয়ামী লীগ কন্টিনিউ করতে পেরেছে। 2008 ইলেকশনে সকলেই নির্বাচন করেছেন। 2014 সালের নির্বাচনে আমি, জেনারেল এরশাদ এবং আপনার বিএনপির একজন নেতৃস্থানীয় নেতার সাথে আমরা তদানীন্তন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে একটা অ্যালায়েন্স করার চেষ্টা করেছিলাম। ওনারা ইলেকশন করেননি, ওনারা নির্বাচন করেননি, অথচ সেই নির্বাচনে তাদেরকে হোম মিনিস্ট্রি থেকে আরম্ভ করে বেশ কিছু মিনিস্ট্রি অফার করা হয়েছিল, তারা করেননি। সেটার দোষ তো আমাদের না। কিন্তু তারপরেও আমি বলবো, আমরা করেছি 2008 নির্বাচিত সরকারের আন্ডারে ইলেকশন, আর ওনারা 2014 সনে নির্বাচিত। আমরা করেছি 2008 যেটা অ্যাকসেপ্টেবল ইলেকশন হয়েছে, সেই সরকারের অধীনে যে আমরা 2014-তে ইলেকশন করেছি। আর ওনারা করেছেন আপনার লোকাল গভর্নমেন্ট ইলেকশনগুলো করেছেন 2014 সালের, যেটা তারা কোয়েশ্চেন করেন, যেই কারণে আমাদেরকে দোষারোপ করেন, সেই সরকারের আন্ডারে তারা কিন্তু নির্বাচন করেছেন। এবং আমি মনে করি সেই নির্বাচন করাই গিভিং দ্য মোর লেজিটিমেসি দেন আমাদের ইলেকশন পার্টিসিপেশন। 2018-তে তারা ইলেকশন করেছেন। সুতরাং আমরা কেন হব, সহযোগী হব? 5 আগস্টের পরিবর্তনের পর আপনি সেনা সদর দপ্তরে গিয়েছিলেন আমন্ত্রণ পেয়ে, বঙ্গভবনেও গিয়েছিলেন। এক ধরনের যে রাজনৈতিক দলগুলোরকে সঙ্গে সংলাপে ডাকছিল, তার মধ্যে জাতীয় পার্টিও ছিল। হঠাৎ করে জাতীয় পার্টি বাদ পড়লো কেন? সেটা আমাকে প্রশ্ন করে, এটা আমার মনে হয় প্রধান উপদেষ্টাকেই করা উচিত। আমরা এমন কোনো কাজ করিনি। আমরা তাদের 5ই আগস্টের ব্যাপারে আমি বলি, জুলাই 3 তারিখ আমার এখনো মনে আছে, জুলাই 3 তারিখ GM কাদের সাহেব পার্লামেন্টে এই কোটা বিরোধী আন্দোলনের পক্ষে প্রায় 5 মিনিট উনি কথা বলেছেন। 5 মিনিট কথা বলেছেন। আমরা 29শে জুলাই আমরা পার্টির প্রেসিডিয়ামের মিটিং করে আমরা
জুলাইয়ের আন্দোলনকে সমর্থন দিয়েছে। এরকম আর অন্য কোনো পার্টি তাদের প্রেসিডিয়াম ডেকে, তাদের সভা ডেকে এরকম করে সাপোর্ট করেনি। তারপরেও আমরা কেন সহযোগী সেটা আমি এখনো বুঝতে পারি না। হয়তো অনেকে মনে করেন এটা জাতীয় পার্টিকে 90-এর পরে জাতীয় পার্টিকে তখনও বলা হয়েছিল নির্বাচন করতে দেবে না, মানুষের প্রেশারে পড়ে সেদিন অ্যালাউ করেছিল। এরশাদ সাহেব জেলে বসে, পৃথিবীর ইতিহাসে এটাও কিন্তু অনন্য ঘটনা, জেলে বসে উনি 5টা সিটে জিতেছেন। এই ইতিহাস আর আপনি দেখাতে পারবেন না। একজন শাসক, তিনি একটা মুভমেন্টের মধ্য দিয়ে বাদ পড়েছেন। ইন্ডিয়ায় ইন্দিরা গান্ধী, তিনি সিটিং প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ছিলেন, তিনি কিন্তু ইলেকশন হেরেছেন। এবং এরশাদ সাহেব কখনো ইলেকশন হারেননি। তার কারণ তিনি স্বৈরাচার ছিলেন না, তিনি স্বৈরশাসক ছিলেন না, তিনি মানুষের জন্য কাজ করেছেন, তিনি অনেক রিফর্ম করেছেন। তার একটাই প্রবলেম ছিল, তিনি যে বড় বড় যে স্বার্থান্বেষী মহল ছিল তাদের বিরুদ্ধে অনেক কিছু করেছেন। যেমন হাইকোর্টের যারা আইনজীবী, হ্যাঁ হাইকোর্ট, ওনারা এখন ডিভিশনাল হেডকোয়ার্টারে যাবেন না, তাদের ওখানে যেতে হবে। জজ সাহেবরা ওখানে যাবেন না, যেতে হবে। সেই জন্য আমরা বিকেন্দ্রীকরণের পরে সেটাও, আচ্ছা, ওইটা তো এরশাদ সাহেব যে বিকেন্দ্রীকরণ করেছে আমরা সবাই জানি। আপনি প্রথম যে সরকারে ছিলেন, সরকারের মন্ত্রী ছিলেন, আর সেটি স্বৈরাচার হিসাবে কি বলে চিহ্নিত অভিযুক্ত। হ্যাঁ, অভিযুক্ত কেন এখনো আমি জানি না। সেটা পরবর্তীকালে যে সরকারের মন্ত্রিত্ব করলেন, সেই সরকারের প্রধানকেও স্বৈরাচার হিসেবেই ক্ষমতার এবং দৃশ্যপট থেকে চলে যেতে হলো। তাহলে বাংলাদেশের রাজনীতির এই রহস্যটা কি? এই রহস্য, সেদিন আমি একটা কথা বলেছি, জোট করার দিন যেদিন আমরা জোট করেছি, আমি একটা কথা, আমাদের এই যে কালচার, এই যে ব্যবস্থাপনা, যেখানে একটা সরকার যাওয়ার পরে তাকে অত্যাচারিত হতে হয়, একটা দল যে সরকার আগের সরকার ছিল তাকে অত্যাচারিত হয়, এই কালচার যদি বন্ধ না হয় তাহলে সকলেই চেষ্টা করবে একবার ক্ষমতা আসতে না যাওয়ার জন্য। কারণ সে জানে সে যখন যাবে তখন তাকে অত্যাচারিত হতে হবে অথবা দেশ থেকে পালিয়ে যেতে হবে। আমাদের এখানে ঠিক আছে, আমি অন্যায় করেছি, আমার বিচার হবে, বিচার করেন। কিন্তু এই যে বিএনপিও যখন ক্ষমতায় ছিল, তারপরে সরকার এসছে, সেই সরকার বিএনপিকে তারা অত্যাচারিত হয়েছে। বিএনপি যখন ক্ষমতা এসছেন তখন আরেক দল প্রতিপক্ষ অত্যাচার। এই কালচার থেকে আমাদের বেরোতে হবে। আপনি যদি সত্যিকার গণতন্ত্র চান, সত্যিকার গণতন্ত্রে বিশ্বাস করেন, এই কালচার থেকে যদি বের না হন তাহলে কিন্তু ওই মুখেই গণতন্ত্র হবে। আমরা ক্ষমতা যাওয়ার জন্য গণতন্ত্রের কথা বলবো, আমরা সেই রাজনীতিতে পরিবর্তন করতে চাই। আমরা যে প্ল্যাটফর্মটা করেছি, এই প্ল্যাটফর্মের উদ্দেশ্য হবে এটা কতটুকু আমরা মানুষের কাছে গ্রহণযোগ্য করাতে পারবো সেটা আমি জানি না, কিন্তু আমরা চেষ্টা করব যে আমাদের রাজনৈতিক কালচার বদলাতে হবে, আমাদের রাজনৈতিক পদ্ধতি বদলাতে হবে। এগুলো যদি না বদলায়, আর যদি এই আমাদের বিশেষ করে এই প্রধান, আমি এখন মনে করি আমাদের নির্বাচনটা হচ্ছে প্রধান স্তম্ভ, যেটা চ্যালেঞ্জ। এবং এটা যদি ঠিক করা যায়, নির্বাচন যদি সুষ্ঠু করা যায়, নির্বাচন যদি গ্রহণযোগ্য করা যায়, নির্বাচন যদি স্বচ্ছ করা যায়, এবং ভোটাররা যদি মনে করে আমি ভোট দিলে কোনো অসুবিধা নাই। আগে বলা হতো যখন মাইনরিটি ভোট কেউ পাবে না তখন বলে দিত আপনারা ঘরে থাকেন, আমি ভোটটা পাবো। এইরকম নির্বাচন আমাদেরকে বন্ধ করতে হবে। কেবল তখনই আপনি একটা সত্যিকার গণতান্ত্রিক পরিবেশ আপনি পাবেন। আপনারা যে জাতীয় গণতান্ত্রিক জোট করেছেন, বর্তমানে আওয়ামী লীগ নির্বাহী আদেশে তার কার্যক্রম নিষিদ্ধ এবং ধরে নেওয়া হচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারছে না। সেক্ষেত্রে জাতীয় গণতান্ত্রিক জোট কি তার এই শূন্যতাটা পূরণ করার চেষ্টা করছে? না, শূন্যতা না, আমি তো আগে বলেছি। অথবা তাদের যে সমর্থক, তাদের সমর্থকরা কোনো দোষ করেনি। তাদের সমর্থকরা যাতে একটা প্ল্যাটফর্ম পায়, ডেফিনেটলি সেখানে আমরা করছি। আমাদের উদ্দেশ্য হবে সেই সমর্থকগুলোকে আমরা জায়গা করে দেওয়ার,
সমর্থকরা কোনো দোষ করেনি। এই দেশে নির্বাচন হয়েছে, নির্বাচনের পরে যারা নির্বাচিত হয়েছে আমরা ফেল করেছি, যারা নেতৃত্বে ছিলেন তারা ফেল করেছে। অন্যায় করলে নেতৃত্বে করেছে, জনগণ করেনি, ভোটাররা করেনি। ভোটারদের তো আপনি বাদ দেওয়ার কোনো অধিকার আপনার নাই। সে মতামত বাদ দেওয়ার তো কোনো অধিকার নাই। মতামতগুলো সুন্দর ছিল। এতদিন বলা হয়েছিল যে আগামী নির্বাচনটি বিএনপি বলয় এবং জামাত বলয়ের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। আপনারা কি তৃতীয় বলয় আমরা হিসেবে আবির্ভূত হতে যাচ্ছেন? আমরা চেষ্টা করব, তবে এবার হতে পারবো কিনা সময় নেই, এবং আমাদের প্রতিজ্ঞাও কিছু সমস্যা আছে। আই উইল বি ভেরি ওপেন, কারণ আমি বিশ্বাস করি যে যখন আমরা একটা সুন্দর রাজনীতির কথা বলছি সেখানে সত্য কথা বলতে হবে। আমাদের প্রতীক নিয়ে সমস্যা আছে, সেই প্রতীকের সমস্যা সমাধান করে আমরা চেষ্টা করব একটা তৃতীয় বলয় সৃষ্টি করার। প্রতীক দেবে তো নির্বাচন কমিশন। প্রতীক নির্বাচন কমিশন দিচ্ছে না। নির্বাচন কমিশন সম্পর্কে আমি এখন কিছু বলতে চাই না, বিকজ আই হ্যাভ গট লট অফ রিজার্ভেশন, এখানে অনেক কিছু বলার আছে। তারা নির্বাচন কমিশন যখন তারা ইনফ্যাক্ট দে আর দ্য রেজিস্ট্রেশন তাদের ওখানে করা হয়। তাদের দায়িত্ব হচ্ছে যে কনস্টিটিউশন দেখা, তাদের দায়িত্ব হচ্ছে যে পার্টির কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনে কী আছে, সেখানে যদি এমন কোনো ধারা থাকে যেটা অগণতান্ত্রিক, সেই ধারা রেখে তারা রেজিস্ট্রেশন দেওয়া কোনো মতেই এটা উচিত নয়। কিন্তু তারা সেই দায়িত্ব তারা পালন করেন না। এমনকি যখন তাদেরকে দেখিয়ে দেওয়া হয় যে এই ধারাটা অগণতান্ত্রিক, তারা সেটাও রিমুভ করার জন্য তারা বলে তাদের কোনো দায়িত্ব নেই। আপনি কি আদালতে প্রতিকারের জন্য যাবেন? আমরা আদালতে গিয়েছি, একটা রুল ইস্যু হয়েছে, আমরা চেষ্টা করছি এটা শুনানি খুব তাড়াতাড়ি করার জন্য। একটা কথা বলা হয় যে আপনারা যে জাতীয় পার্টি দুই অংশ এক হয়েছেন এবং নতুন জোট করেছেন, এর পিছনে ক্ষমতাসীন মহলের সমর্থন আছে। এটা বাংলাদেশে যে কোনো মুভ হয় তখন এই সকলে মনে করে বোধহয় কোনো ক্ষমতাসীন। এটা যদি লোকে মনে করে একদিকে খারাপ না, আমাদের জন্য ভালো, তাহলে একটা আগ্রহ সৃষ্টি হবে যে এদের পিছনে ক্ষমতাসীনরা আছে। তবে আপনাকে বলতে পারি আমার জানার মধ্যে কেউ নেই। অন্তত আপনাদের জোটের পর তো রাস্তায় কেউ নামে নাই যে এদেরকে হটিয়ে দাও, এদেরকে রাস্তায় নামতে বিভিন্ন দেও না। জায়গায় লেখা হয়েছে, অনেক জায়গায় কমেন্ট করা হয়েছে, সেটা হচ্ছে কমেন্ট করা। একটা পত্রিকায় আমার দেশে বোধহয় বিরাট করে লিখেছে যে স্বৈরাচারের দোসররা এক হয়েছে। তো যেই কাভারেজ ওনারা দিয়েছেন, এই কাভারেজের জন্য আমি তাদেরকে ধন্যবাদ দিতে চাই। অন্তর্বর্তী সরকার তো 15-16 মাস হয়ে গেল। আপনি একজন সাবেক মন্ত্রী, একজন রাজনীতিক হিসাবে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম সাফল্য ব্যর্থতা কিভাবে নির্ধারণ? আমি মনে করেছিলাম বা জনগণের প্রত্যাশা এবং জনগণের অনেক প্রত্যাশা ছিল, বিশেষ করে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হওয়াতে। কারণ উনি আন্তর্জাতিকভাবে ওনার একটা পরিচিতি আছে, নোবেল প্রাইজ পেয়েছেন, নোবেল পুরস্কার তো যে কেউ পায় না, উনি সেটা পেয়েছেন। গ্রামীণ মানুষের জন্য ওনার অবদান আছে। আমরা ক্ষুদ্র ঋণ এটা ওটা করে আজকে মেয়েরা অনেকে যে সচেতন হয়েছে, আমাদের মানে আয় করতে পারছে, মানে তার একটা অর্থনৈতিক শক্তি, সেটা অর্থনৈতিক শক্তি এবং তার নিজের যে আত্মমর্যাদা, সেটা সে খুঁজে পেয়েছে। কিন্তু তিনি আসার পরে আমি আশা করেছিলাম দুর্নীতি বন্ধ হবে। বন্ধ হয়নি। সেটা সকলেই জানে, দুর্নীতি কিছুই বন্ধ হয়নি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আপনার যে আইন শৃঙ্খলা, যদি সে আইন শৃঙ্খলা সাধারণত ঠিক হয় না যে কোনো সরকারের আমলে, কারণ তাদের একটা স্টেক থাকে। আইন শৃঙ্খলার অবনতির কারণ অনেক সময় সরকারি দলের লোকেরাই, দলীয় লোকরাই করে, এবং দলীয় লোকদের বিরুদ্ধে অনেক সময় ইট ইজ ডিফিকাল্ট টু টেক অ্যাকশন। আমরা মনে করেছিলাম এই সরকার যেহেতু তাদের কোনো ফিউচার, কোনো স্টেক নাই, কোনো আকাঙ্ক্ষা নাই, সুতরাং দে উইল বি রুথলেস এবং এই দুর্নীতি বন্ধ করতে পারবেন।
এবং আইন শৃঙ্খলা একটা স্থানে। এইটা এই জন্য বলছি, আমরা দেখেছি 3 মাসের তত্ত্বাবধায়ক সরকার এসে কিভাবে আপনার একটা সরকারকে বা প্রশাসনকে নির্দলীয় করেছে, মানে রাষ্ট্র কাঠামোকে হ্যাঁ নির্দলীয় করেছে, নিউট্রাল করেছে, আর অ্যাট দ্য সেম টাইম ল অ্যান্ড অর্ডারের উন্নতি করেছে, যে ল অ্যান্ড অর্ডারের উন্নতির কারণে একটা অ্যাকসেপ্টেবল ইলেকশন হয়েছে। আমি আগেই বলেছি 91, 96, 2001 দিজ আর মডেল ইলেকশনস ফর বাংলাদেশ। আর শেষ প্রশ্ন, আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এক সময়, এই মুহূর্তে বাংলাদেশের ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ কি, বড় চ্যালেঞ্জ কি? ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ বলতে প্রথমে তো স্টার্ট করতে হবে আপনার প্রতিবেশীকে দিয়ে। আমার কথা হচ্ছে যে আমার প্রতিবেশীর সাথে একটা সুসম্পর্ক আমাকে করতে হবে, কিন্তু সেটা একতরফা হলে হবে না। দ্য ইন্ডিয়া যে আমাদের মেইন প্রতিবেশী, তাকেও বুঝতে হবে যে সম্পর্কটা হতে হবে জনগণের সাথে, কোনো ব্যক্তি বা কোনো দল এর সাথে আপনি সুসম্পর্ক করে কোনো লাভ হবে না। বাট উই হ্যাভ টু পারসু দিস, ইট উইল নট বি ইজি, ইট উইল নট বি ইজি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা এমন, কারণ আমাদের মধ্যে একটা ডিপেন্ডেন্স আছে। আজকে আমাদের লোকরা ভারতে চিকিৎসার জন্য এবং কারা যায় জানেন? যাদের সাধারণ মানুষ যারা উচ্চবৃত্ত, তারা সিঙ্গাপুর যেতে পারছেন, ব্যাংকক যেতে পারছেন, লন্ডন যেতে পারছেন, কিন্তু সাধারণ মানুষ যেতে পারছে না। আমাদের দেশের, আমি আশা করি যে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নতি হবে যখন আমাদের যেতে হবে না। অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু অনেক কিছুর জন্য, বিশেষ করে আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর যেটা আছে, আর সবচেয়ে বড় সেক্টর হচ্ছে যে আমাদের গার্মেন্ট সেক্টর, ইট ইজ ডিপেন্ডেন্ট অন র মেটেরিয়ালস ফ্রম দ্যাম। সুতরাং এখানে একটা দুটো জিনিস করতে হবে, পলিটিক্যাল সাইড একটা, আর একটা ইকোনমিক সাইড। ইকোনমিক সাইডটা আমাদেরকে নর্মালাইজ করতে হবে, ইকোনমিক সাইডটা আমাদের, এবং পলিটিক্যাল সাইডে তাদেরকে বোঝাতে হবে দ্যাট ইউ হ্যাভ টু ডিল উইথ দ্য পিপল অফ বাংলাদেশ। আপনাদের সম্পর্কটা যেটা, সেটা সাধারণ মানুষের সাথে হতে হবে, কোনো একটা ব্যক্তি বা দলের সাথে না। তবে এখানে আমি একটা জিনিস বলবো, যে আমরা বলি আবেগে অনেক কিছুই বলি, এগুলোর একটা ফুল অ্যানালিসিস হওয়ার দরকার আছে আমাদের সম্পর্কের ব্যাপারে। জাতীয় গণতান্ত্রিক জোটের নির্বাচনী প্রস্তুতি কীরকম? আমরা জাস্ট করলাম, আমরা এখন দেখছি কারা কারা কোথায় কোথায় ভালো ক্যান্ডিডেট আছে। আমরা তো আর 300 আসনে ক্যান্ডিডেট দেব না, আমরা দেব যেখানে আমাদের ভালো ক্যান্ডিডেট আছে সেখানে দিয়ে দেখব। এবং ইট উইল বি এ টাফ থিং, বিকজ আমাদের সবচেয়ে বড় দন্যতা হচ্ছে আমাদের ফাইন্যান্স। আমাদের আগেই বলেছি যে আমাদের ব্যাংক নাই, আমাদের ইন্স্যুরেন্স কোম্পানি নেই, বিগ বিজনেস হাউস নাই, বড় বড় যারা ব্যবসায়ী তারা নাই। সুতরাং ইট ইজ এ আপহিল টাস্ক। তারপর আমরা চেষ্টা করে যাব। আমি বলি যে অনেক জায়গায় ছোট ছোট দল অনেক দিন কষ্ট করে, কিন্তু তারপরে যদি তাদের এইম ঠিক থাকে এবং উদ্দেশ্য যদি ঠিক থাকে, তাহলে কিন্তু এক সময় দে উইল মেক এ ডেন্ট। 18 দল বাইরে অন্য কোনো জোট বা দলের সঙ্গে সমঝোতা হওয়ার হতে সম্ভাবনা পারে, আছে? যদি এটা সম্ভব হয়। আমরা তো চেষ্টা করি, আমরা অল অপশনস আর ওপেন। এবং এখানে আমি, কারণ আমাদের দেশের পলিটিক্সে একটা জিনিস আমি আপনাকে বলি, যে সময়ের কারণে অনেকে অনেক কিছু করেছে। আওয়ামী লীগ জামাতের সাথে একসঙ্গে একসাথে আন্দোলনও করেছেন, অনেক কিছুই করেছেন। তারপরে বিএনপি সরকারও গঠন করেছেন। সুতরাং অনেক কিছুই হতে পারে। সো এই সময়ে আমি কোনো কিছুকে বাদ দিচ্ছি না। আনিসুল ইসলাম মাহমুদ, আপনাকে ধন্যবাদ চর্চাকে সময় দেওয়ার জন্যে। আপনাকেও ধন্যবাদ।
এতক্ষণ আমরা কথা বললাম সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের সঙ্গে। আপনারা চর্চার সঙ্গে থাকুন, চর্চা পড়ুন, চর্চা দেখুন।